স্যার, রাজ্যের পালাবদল এবং রাজ্যে বিজেপি সরকারের হলো আবারও একটা পরিবর্তন, নতুন সরকার নিয়ে আপনি কি বলবেন? আমাদের বাংলার যে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান চর্চা, কুসংস্কার বিরোধী আন্দোলন, তার যে ঐতিহ্য আর কি, রাজা রামমোহন, বিদ্যাসাগর, ধীরজ, রবীন্দ্র, নজরুল, লালনের মাটি, যেখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা ছিল না অতীতে, রাজনীতিতে কোথাও। তার মানে মানুষ এখানে যে ধর্মাচরণ করতেন না, ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল না তা নয়, কিন্তু রাজনীতিতে সাম্প্রদায়িকতা বা সাম্প্রদায়িকতার নামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়া, এই বিষয়টা পশ্চিমবঙ্গের মাটিতে কার্যত ছিল না। পরিবর্তন হয়েছে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, করে এই পরিবর্তন এনেছেন, এটা বাস্তব। গত 15 বছর ধরে তথাকথিত মা মাটি মানুষ সরকার, তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন, মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকার সংবিধানের নামে শপথ গ্রহণ করে গত 15 বছর ধরে রাজ্যের উপর এমন নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, সব দিক থেকে এমন একটা অবস্থা তৈরি করেছিলেন, ফলে সাধারণ মানুষ থেকে সব অংশের মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন। শুধু তাই নয়, এর থেকে মুক্তি পাওয়ার জন্য কোন একটা রাস্তা খুঁজছিলেন, কোন একটা পথ খুঁজছিলেন। এবং তাদের কাছে, জনগণের কাছে, পশ্চিমবঙ্গবাসীর কাছে এই মুহূর্তে বোধহয় অন্য কোনো বিকল্প ছিল না। তাই আরএসএস এর রাজনৈতিক দল, হিন্দুত্ববাদী সংগঠন, আরএসএস এর রাজনৈতিক দল বিজেপি, যার নেতৃত্বে দুজন ব্যক্তি রয়েছেন, নরেন্দ্র মোদী আর অমিত শাহ, সেই বিজেপিকেই পশ্চিমবঙ্গের মানুষ নিরুপায়ে বেছে নিয়েছেন। যখন তৃণমূল সরকার আসে এবং রাজ্যে পালাবদল একবার হয়, তৃণমূল সরকার রাজ্য সরকারের ভূমিকায় গ্রহণ করে, তো তারপরে দেখা গেছিল যে আপনার সঙ্গে আপনার একটা কার্টুনকে ঘিরে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তখনকার ব্যবস্থাপনা কে ঘিরে কি বলবেন? আমি তো একজন বিজ্ঞানের শিক্ষকতা করতাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে সরকার 2011 সালে তথাকথিত পালাবদলের মধ্য দিয়ে এসছিলেন আর কি, তখন আমার মনে হয়েছিল যে রাজ্যের সর্বনাশ হবে। কিন্তু সেই সর্বনাশের আঘাত বহু মানুষের সঙ্গে আমার জীবনে যে ঘটবে সেটা প্রথমে ভাবিনি, এবং সেটা ঘটেও ছিল, এবং সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। তো আমি তো আগেই বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত 15 বছর যে সরকার চলেছে, সেটা তো সংবিধান আইনকে বিদ্যাঙ্গুষ্ঠ দেখিয়ে একটা স্বৈরতান্ত্রিক, একনায়কতান্ত্রিক রাজ এখানে কায়েম করেছিলেন, যেটা সংবিধানের মধ্যে পড়ে না, গণতন্ত্রের চৌহদ্দির মধ্যে পড়ে না। তার ফলেই তো মানুষ খুবই বীতশ্রদ্ধ। শুধু অম্বিকাশ মহাপাত্র কি সেই সময় ঘটেছিল, আরো বহু ঘটনা ঘটেছিল। এবং সেই কারণে এবারে নির্বাচনে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ থেকে অবসান মানুষের ঘটলো, তখন অনেক সাধারণ মানুষ আমাকে ফোন করে জানিয়েছেন, যাদের সঙ্গে আমার যোগাযোগ কোনোভাবে আছে, যে আপনি একটা স্বস্তি পেলেন। আমাকে ব্যক্তিগত স্তরে ফোন করে বললেন। আমি কেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনাকে হেনস্থা করেছে, আপনাকে মারধর করেছিল, যে আপনাকে লকআপে পড়েছিল, যে আপনাকে ক্রিমিনাল মামলা দিয়েছিল, সেই সরকারটা তো রাজ্য থেকে সরলো। এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি আর কি। মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল যে এই সরকারকে আর সহ্য করা যাচ্ছে না, একে সরাতেই হবে, এবং কে সরাতে পারবে সেইটা বিবেচনায় সকলেরই মনে হয়েছে বর্তমান পরিস্থিতি এইটা। তৃণমূলের ভরাডুবির কারণটা কি? তৃণমূলের ভরাডুবি হয়েছে, আমি কথাটা মানতে রাজি না। তৃণমূল সরকারে আসতে পারেনি, তারা ম্যাজিক ফিগারের উপরে আসন পায়নি, কিন্তু এই বাজারেও 40% ভোট সহ
80টা মতো বিধানসভা তারা জিতেছেন। এবং এটা ঘটনা যে রাজ্যের অধিকাংশ মিউনিসিপ্যাল কর্পোরেশন তৃণমূল দখলে রেখেছে। অধিকাংশ মানে প্রায় 99% দখলে রেখেছে, যেভাবেই হোক। দ্বিতীয়, এছাড়া পঞ্চায়েত, জেলা পরিষদ তারা দখলে রেখেছে, 40% ভোট তাদের আছে। হ্যাঁ, অর্থাৎ তৃণমূল যে রাজত্ব এখানে কায়েম করেছিলেন, তার যে রাজনৈতিক দর্শন ব্যবহার করে ভয় সন্ত্রাস, তবে সেটা মানুষ বলছেন, আমারও তাই অনুমান, যে যে সংগঠনটা ধরে রাখতে পেরেছিলেন, যেহেতু মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ছিলেন বলে, তিনি দলের সর্বময়ী নেত্রী ছিলেন বলে, তার অনুপ্রেরণায় সবকিছু চলছিল বলে, যেহেতু রাজ্যের সরকারটা চলে গেল, হয়তো এবার তলাতে তার একটা বড় ভাঙন ধরবে এবং তৃণমূল একটা বড় সংকটে পড়বে দল হিসাবে, এটা অনেকে মনে করছেন। একটু সময় দিয়ে দেখতে হবে। এই মুহূর্তে অঙ্কের বিচারে 80 জন বিধায়ক আছে, 40% ভোট আছে তৃণমূলের পক্ষে এই বাজারে। তাছাড়া প্রচুর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সবই তৃণমূলের দখলে আছে। কিন্তু সেগুলো ধরে রাখাও তো একটা কঠিন লড়াই, মানে সেগুলো কতটা ধরে কঠিন রাখতে লড়াই, পারবে? কারণ কঠিন লড়াই, এটা আপনার সঙ্গে আমি একমত। এই কারণে তৃণমূল দলটা যেভাবে পরিচালিত হয়েছে 1998 সাল থেকে, একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দলে কোনো গণতন্ত্র নেই। তিনি প্রথম, তিনি শেষ। তিনি যা বলবেন সবাইকে সেটা অনুপ্রেরণায় মাথা নিচু করে মেনে নিতে হবে। যেহেতু তিনি মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন, রাজ্য প্রশাসনের মুখ্য, তিনি পুলিশ মন্ত্রীও ছিলেন, তিনি দলের নেত্রীও ছিলেন। সমস্ত পুলিশ বিভাগ, গুন্ডা বিভাগ, মানে গুন্ডা তো আর সরকারি বিভাগ নয়, তার দ্বারা গুন্ডারা সবাই মমতা ব্যানার্জির কথাতে সহযোগিতা করে চলেছিলেন। ফলে দলটাও টিকে ছিল আর কি। সেই দলে একটা বড় ভাঙন দেখা দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে যারা অনেকে ভাবছেন, সেটা হবে কিনা দেখতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে দেখতে হবে। 2011 সালের পর আপনার একটা কার্টুনকে ঘিরে যে ঘটনা ঘটেছিল, আপনার উপরে যে ঘটনাগুলো হয়েছিল, আপনার সঙ্গে যেসব ঘটনাগুলো হয়েছিল, তারপরে তখন বোঝা গেছিল যে বাক স্বাধীনতার একটা বিষয় এসে দাঁড়িয়েছিল, যে বাক স্বাধীনতা কি মানুষের তারা হারাতে বসেছে। এই যে নতুন একটা পালাবদল, নতুন একটা সরকার, এই সরকারের আমলে বাক স্বাধীনতা কতটা থাকবে, কি মনে করছেন? দেখুন, বিজেপি দল বা তার আগে জনসংঘ ছিল, বা আরএসএস এর পরিচালিত দল, তার স্বাধীনতা সংগ্রামের আগে কি ভূমিকা ছিল, স্বাধীনতা লাভের আগের ভূমিকা কি ছিল, পরের ভূমিকা কি, এবং কেন্দ্রে যে মোদী অমিত শাহের সরকার চলছে, তার সঙ্গে বিভিন্ন রাজ্যে রাজ্যে বিজেপি যে সরকার চলছে, সম্প্রতি পশ্চিমবঙ্গেও তারা সরকারে এলো, কিন্তু এখন সরকারে এসেছেন, আজকে শপথ গ্রহণ করেছেন, আরো কিছুদিন দেখতে হবে পশ্চিমবঙ্গে কিভাবে চলছে, কিভাবে চালাচ্ছে। কিন্তু অন্যান্য সমস্ত বিবেচনা করে আমার মনে হয় যে মানুষের যে কথা বলার অধিকার, যেটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ঘটেছে, এক্ষেত্রে সেটাই ঘটবে, যে কথা বলার অধিকার মমতার সময়কালে যতটা আক্রান্ত হয়েছে, এবারেও তার থেকে আমার মনে হয় আরো বেশি পরিমাণে আক্রান্ত হবে। ডবল ইঞ্জিন, হ্যাঁ, ডাবল ইঞ্জিন হওয়ার ফলে ডাবল এফেক্ট ডবল হবে। ইঞ্জিন, তো সেক্ষেত্রে রাজ্যের উন্নতি কি আরো একটু বেশি হবে এই বিজেপি সরকারের আমলে? উন্নতি বলতে কি বোঝায় আমি জানি না। যদি বলে কটা স্মার্ট সিটি হলো কি ইত্যাদি হলো, সেরকম কিছু উন্নতি হয়তো হতেও পারে, কিন্তু গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্পায়ন, এইগুলোর ক্ষেত্রে যে খুব একটা উন্নতি হবে বলে আমি বিশ্বাস করছি না। কেন, মোদী নেতৃত্বে যে জাতীয় সরকার, যার হাতে বড় ক্ষমতা রয়েছে, হ্যাঁ, 2014 সাল থেকে রয়েছে, তারা যে প্রতিশ্রুতি 2014 সালে নির্বাচনের আগে দিয়েছিলেন, আজকে দিনের স্লোগান দিয়েছিলেন, বছরে 2 কোটি কর্মসংস্থানের সুযোগ স্লোগান দিয়েছিলেন, নানা রকম, প্রত্যেকে কালো ধন, মানে কালো টাকা বিদেশ থেকে উদ্ধার করে এনে প্রত্যেকটা রাজ্য মানুষের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দিয়ে দেবেন বলেছিলেন। এরকম বহু প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি। বরং উল্টো দিকে দেখা যাচ্ছে যে গরিব মানুষ আরো গরিব হয়েছে, ধনী মানুষ আরো ধনী হয়েছে, মানে মানুষের মধ্যে অর্থনৈতিক বিভেদ আরো বেড়েছে। তার সঙ্গে যেটা মহা বিপদ হিসাবে এসছে,
এটা যে সাম্প্রদায়িকতার বিষ, মানুষে মানুষে বিভাজন, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়, দলিত সম্প্রদায়ের উপরে নির্যাতন, হ্যাঁ, সেটা মাত্রাতিরিক্ত ভাবে বেড়েছে। তো এইরকম একটা প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে যখন ক্ষমতায় ওনারা এলেন, আজকে তো আমরা দেখলাম শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, সব তিনি সাষ্টাঙ্গে মানে প্রণাম করলেন, মানে মাটিতে নয়, মঞ্চের উপরে আর কি প্রণাম করলেন পশ্চিমবঙ্গবাসীকে। এটা অনেকটা সে অতিভক্তির মতো আর কি, অতিভক্তির মতো। কারণ মোদী যখন প্রথম 2014 সালে লোকসভা ভোটে জিতে পার্লামেন্টে ঢুকেছিলেন, গণতন্ত্রের মন্দির নাম করে তিনি পার্লামেন্টের সিঁড়িতে মাথা ঠুকিয়েছিলেন, তখনও আমরা জানি যে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে তিনি কিভাবে তছনছ করবেন। এবং 2014 থেকে আমরা বরাবর দেখে আসছি যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেখানে বহু দল, বিরোধী কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া উচিত, মোদী গভর্নমেন্ট কখনোই সেটা করেনি। বরং সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধী দলনেতার সাংসদ পদ খেয়ে নিয়েছে, নানা রকম ঘটনা ঘটেছে, বহু সাংসদকে বরখাস্ত করে পার্লামেন্ট থেকে বাইরে বার করে দিয়েছে। এই অভিজ্ঞতাগুলো তো আছে, জ্বলন্ত অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার ভিত্তিতে পশ্চিমবঙ্গে উন্নয়ন হবে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, মমতা রাজত্বে যা যা ঘটেছিল সেগুলো আর পুনর্বার ঘটবে না, দোষীরা খুনিরা সাজা পাবে, স্বাধীন মত প্রকাশের অধিকার বিকশিত হবে, গণতন্ত্র বিকশিত হবে, বহুদলীয় গণতন্ত্র বিকশিত হবে। এটা মোদী অমিত শাহের বোধহয় রাজত্বে সম্ভব না একেবারে।